9 মে 2019 দুপুর প্রায় 1:30টা। নেপালের সেই ললিতপুরের দোতলা বাড়িতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। বাড়ির ছোট ছেলে সকালে যথারীতি নিজের অফিসের কাজের জন্য বার হয়েছে। বাড়িতে তখন শুধু বয়স্ক মা পুষ্পা মাহাত এবং তার বড় ছেলে উজ্জ্বল। পুষ্পা দেবী তখন নিজের ঘরে একা বিশ্রাম নিচ্ছিলেন। তখন হঠাৎ করেই দরজাটা খুলে গেল। দরজায় দাঁড়ানো সেই বড় ছেলে উজ্জ্বলের রূপ দেখে পুষ্পা দেবীর শিরদাঁড়া দিয়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল। উজ্জ্বলের সারা শরীরে তখন ছোপ ছোপ টাট। তার হাতে ধরা ছিল একটি বিশাল আকৃতির নেপালের খুররি, যা দিয়ে তখনও তো চুইয়ে চুইয়ে মেঝেতে পড়ছে। নিজের গর্ভধারিণী মায়ের চোখের দিকে তাকিয়ে কোনো ধরনের সংকোচ বা অনুশোচনা ছাড়াই উজ্জ্বল ঠান্ডা গলায় বলল, মা, আমি ওকে মেরে ফেলেছি, আমি সব শেষ করে দিয়েছি, এবার পুলিশ ডাকো। ছেলের এই রক্ষা চেহারা আর ভয়ঙ্কর কথা শুনে পুষ্পা দেবী আতঙ্কে পাথর হয়ে যান। নিজের অজান্তেই তার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসে। তিনি কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠেন এবং তিনি চিৎকার করে বলেন, এটা তুই কি করলি উজ্জ্বল? তোর বউ তো কতটা ভালো ছিল, সে কি দোষ করেছিল যে তাকে তুই এইভাবে মারলি? উজ্জ্বল তখন রক্তমাখা খুররিটা শক্ত করে ধরে বিকারহীন গলায় উত্তর দিল, না মা, আমি আমার স্ত্রীকে নয়, আমি আমার ভাইয়ের স্ত্রীকে করেছি, আমি অঞ্জনাকে মেরে ফেলেছি। এই কথা শুনে মায়ের ঘরের সেই শান্ত পরিবেশ যেন এক নিমেষে নরকে পরিণত হলো। নিজের ছেলের মুখে এই কথা শোনার পর পুষ্পা মাহাত আর স্থির থাকতে পারেননি। তিনি কল্পনাও করতে পারেননি কয়েক হাত দূরের একটি অন্য ঘরে তার ছোট ছেলের আদরের স্ত্রী, যে এই বাড়ির স্বপ্ন ছিল, তার দেহটা এখন নিথর হয়ে পড়ে আছে। প্রিয় দর্শক, কে ছিল এই অঞ্জনা? আর কেনই বা এক ছাদের নিচে থাকা তার বড় ভাসুর তার ছোট ভাইয়ের স্ত্রীকে এমন নৃশংসভাবে শেষ করে দিল? আর সেই দুপুরে ঠিক কি ঘটেছিল এই বন্ধ ঘরের ভিতরে? ছেলের মুখ থেকে নিজের ছোট ছেলের স্ত্রীর খুন করার কথা শোনার পর পুষ্পা মাহাত মুহূর্তের মধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলার অবস্থায় চলে যান। চোখের সামনে নিজের বড় ছেলেকে এই রকম পৈশাচিক অবস্থায় দেখে তিনি আঁতকে ওঠেন। কিন্তু সেই আতঙ্কের মধ্যেই তার মনের মধ্যে একটা চরম আশঙ্কার সৃষ্টি হয়। পুষ্পা দেবী জানতেন তার ছোট ছেলে প্রজ্জ্বল তার স্ত্রীকে কতটা ভালোবাসেন। যদি এই অবস্থায় প্রজ্জ্বল অফিস থেকে বাড়ি ফিরে আসে এবং নিজের চোখের সামনে স্ত্রীর এই ছিন্ন ভিন্ন দেহ আর খুনি দাদাকে দেখতে পান, তবে সেখানে আর একটি রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যেতে পারে। রাগের মাথায় প্রজ্জ্বল হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এই চিন্তাটাই পুষ্পা দেবীকে আরও অস্থির করে তোলে। আর এক মুহূর্ত দেরি না করে তিনি কাঁপতে কাঁপতে ফোনটা তুলে নেন। ফোনটা তুলে কোনো আত্মীয় বা প্রতিবেশীর কাছে নয়, তিনি সরাসরি স্থানীয় থানায় ফোন করেন। ওপাশ থেকে পুলিশের গলায় আওয়াজ পেতেই তিনি কান্নায় ভেঙে পড়ে শুধু এতটুকুই বলতে পারেন, আমার বড় ছেলে আমার ছোট ছেলের স্ত্রীকে মেরে ফেলেছে, আপনারা তাড়াতাড়ি আসুন, নয়তো আরও বড় কোনো বিপদ ঘটে যাবে। খবর পাওয়া মাত্রই ললিতপুর পুলিশের একটি দল সাইরেন বাজিয়ে সেই বাড়ির সামনে এসে পৌঁছায়। তারা যখন অঞ্জনার ঘরে প্রবেশ করে, অভিজ্ঞ পুলিশ অফিসারদের চোখও কপালে উঠে যায়। চারিদিকে রক্ত আর লাশের বিভৎসতা দেখে তারাও শিউরে ওঠে। উজ্জ্বল তখনও সেখানে একটা অদ্ভুত নির্লিপ্ততা নিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, কোনো ভয়ও ছিল না। এরপরে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে এবং হাতে হাত কড়া পরিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। যাওয়ার সময় উজ্জ্বলের সেই পাথরের মতো মুখটা দেখে মনে হচ্ছিল সে যেন কোনো মহৎ কাজ সম্পন্ন করেছে। কিন্তু পুলিশ যখন উজ্জ্বলকে নিয়ে চলে যাচ্ছিল, তখন প্রতিবেশীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে ভাই একদিন নিজের ভাইয়ের বিয়েতে সবচেয়ে বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল, সেই ভাই আজ কেন নিজের ভাইয়ের সংসারকে এভাবেই তছনছ করে দিল? উজ্জ্বলকে যখন পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে প্রজ্জ্বলকে, অর্থাৎ উজ্জ্বলের ছোট ভাই প্রজ্জ্বলকে ফোন করে এই ভয়াবহ দুঃসংবাদটি দেওয়া হয়। এরপরে প্রজ্জ্বল অফিসের কাজ ফেলে দিশেহারা হয়ে যখন বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন সেখানে পুলিশের ভিড় আর উৎসুক মানুষের সমাগম দেখা যায়। প্রজ্জ্বল হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে সরাসরি নিজের ঘরের দিকে দৌড়ে যায়। কিন্তু দরজার কাছে পৌঁছানো মাত্রই তার পায়ের তলার মাটি সরে যায়। যে ঘরে মাত্র কয়েক ঘন্টা আগেও অঞ্জনার হাসি মুখের স্মৃতি লেগেছিল, সেই ঘরটাই
আজ একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিছানার উপর অঞ্জনার সেই নিথর ক্ষতবিক্ষত দেহটা দেখে প্রজ্জ্বল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। তার এই পাগলের মতো কান্নাই বলে দিচ্ছিল অঞ্জনা শুধু তার স্ত্রী ছিল না, ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু এই কান্নার মাঝেই বাতাসে ভাসছিল এক নিদারুণ প্রশ্ন, যে মানুষটা অঞ্জনার সাথে এক ছাদের নিচে থাকত, যাকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করত, সেই উজ্জ্বল কেন এমন পৈশাচিক কাজ করল? অঞ্জনার অপরাধটা আসলে কি ছিল? কেনই বা সে এমন নিষ্ঠুরভাবে একটি প্রাণকে চিরতরে নিভিয়ে দিল? প্রিয় দর্শক, পুরো ঘটনাটি যদি আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন তবে বুঝতে পারবেন আজ আমাদের সমাজ আর মানুষের মানসিকতা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা নিজেদের মানুষ বলে দাবি করি ঠিকই, কিন্তু মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা দেখে মনে হয় আমরা কি সত্যি আর মানুষ হিসাবে বেঁচে আছি? কারণ একজন প্রকৃত মানুষের পক্ষে এমন পৈশাচিক কাজ কোনোভাবেই করা সম্ভব নয়। আজ দেখুন না, পৃথিবীটাকে আমরা এত সুন্দর করে সাজিয়েছি, সেই পৃথিবীটাকেই আবার আমরাই ধ্বংস করছি। আজ চারিদিকে শুধু অশান্তি আর যুদ্ধের দামামা। অবশ্য আজকের এই প্রেক্ষাপটে যুদ্ধের এই কথাগুলো হয়তো আমার মূল প্রসঙ্গ নয়, তবুও কথার কথা হিসাবে বলে ফেললাম। কারণ পৃথিবী জুড়ে চলা এই ধ্বংসলীলা আর মানুষের ভিতরে জমে থাকা হিংসা একদিন সব কিছু শেষ করে দেবে। তাই প্রসঙ্গ না হলেও বর্তমান সময়ের এই অস্থিরতা আমাকে একটু অন্যভাবেই ভাবিয়ে তুলছিল। যাই হোক, আমাদের মূল আলোচনার বিষয় হলো অঞ্জনা, যার সুন্দর সাজানো জীবনটা এভাবেই তছনছ হয়ে গেল। আসলে কি অপরাধ ছিল তার, আর কেনই বা উজ্জ্বল এমন একটি ভয়ঙ্কর পথ বেছে নিল? চলুন জেনে নেওয়া যাক সেই অন্ধকার অপরাধের প্রকৃত ইতিহাস। তবে সেই ইতিহাসে ফিরে যাওয়ার আগে প্রতিবারের মতো আমি আপনাদের কাছে হাত জোড় করে বিনীত অনুরোধ করছি, আপনারা যারা এখনো নিয়মিত আমাদের ভিডিও দেখছেন কিন্তু হয়তো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাই হোক, চলুন এবার শুরু করি সেই মূল ইতিহাস। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে হলে আমাদের সময়কে পেছনে ঘুরিয়ে ফিরে যেতে হবে কয়েক বছর আগের সেই দিনগুলোতে। সাল 1995। নেপালের ইটোডায় বৌদ্ধ ধর্মের তামাং পরিবারে জন্মগ্রহণ করেন অঞ্জনা। 3 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন অঞ্জনা, ছিলেন পরিবারের চোখের মণি। পরিবারের ছোট ছোট খুশি আর বৌদ্ধ ধর্মের শান্ত পরিবেশে বড় হতে হতে অঞ্জনা একসময় পা রাখেন কৈশোরে। সেই সময় অঞ্জনার বয়স ছিল মাত্র 16 বছর। তিনি তখন ক্লাস 11-এ পড়েন। পড়াশোনা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন নিয়ে যখন তিনি দিন কাটাচ্ছিলেন, ঠিক তখনই তার জীবনে এক অদ্ভুত মোড় আসে। পরিচয় হয় প্রজ্জ্বল মাহাতের সঙ্গে। প্রজ্জ্বল ছিল হিন্দু ঐতিহ্যবাহী ছেত্রী বংশের এক বিনয়ী যুবক। স্কুলের করিডোর কিংবা প্রতিদিনের যাতায়াতের সেই পরিচিত রাস্তা থেকেই তাদের মধ্যে প্রথম কথা বলা শুরু হয়। প্রজ্জ্বলের অমায়িক ব্যবহার আর অঞ্জনার শান্ত স্বভাব একে অপরকে খুব দ্রুত আকর্ষণ করে। অবশ্য এই ভালো লাগাটা আর 5টা সাধারণ পরিচয়ের মতো ছিল না। দেখতে দেখতে আরও 2 বছর পেরিয়ে যায়। অঞ্জনার বয়স যখন 18 বছরে গিয়ে পৌঁছায়, তখন সেই স্কুল জীবনের বন্ধুত্ব এক গভীর এবং অটুট প্রেমের সম্পর্কের রূপ নেয়। তারা বুঝতে পারেন একে অপরকে ছাড়া তাদের জীবন অসম্পূর্ণ। কিন্তু তাদের এই প্রেমের পথে ছায়ার মতো দাঁড়িয়েছিল 2 ভিন্ন ধর্ম আর জাতির প্রাচীন দেওয়াল। একদিকে অঞ্জনার বৌদ্ধ তামাং সংস্কার, অন্যদিকে প্রজ্জ্বলের হিন্দু ছেত্রী অভিজাত। অবশ্য অঞ্জনা আর প্রজ্জ্বল কি জানতেন যে এই পবিত্র ভালোবাসার হাত ধরেই তারা এমন এক জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন যার শেষটা হবে ভয়াবহ এক রক্তস্রোতের মাধ্যমে। এরপরে অঞ্জনা এবং প্রজ্জ্বল যখন একে অপরের প্রেমে পড়েন, তখন তারা জানতেন যে এই পথ চলা অতটা সহজ হবে না। তাদের সামনে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল ধর্ম আর জাতির বিভেদ। নেপালের সামাজিক প্রেক্ষাপটে এই 2 ভিন্ন মেরুর মিলনকে কোনো পরিবারই সহজভাবে মেনে নিতে রাজি ছিল না। অবশ্য পরিবারকে মানানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছিল। দিনের পর দিন তারা বড়দের বোঝানোর চেষ্টা করেছিল যে জাতপাত আসল কথা নয়, মানুষের ব্যক্তিত্বটাই আসল। কিন্তু রক্ষণশীল পরিবারগুলোর জেদের কাছে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। যখন তারা দেখলো যে পরিবারের সম্মতি পাওয়া অসম্ভব, তখন ভালোবাসাকে জেতানোর জন্য তারা এক চরম সিদ্ধান্ত নেন। কোনো আড়ম্বনা ছাড়াই ঘর থেকে পালিয়ে গিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কিন্তু বিয়ের পর শুরুতেই তাদের আশ্রয় এবং ভবিষ্যৎ নিয়ে এক চরম দুশ্চিন্তা তৈরি হয়েছিল। কিন্তু ঠিক সেই সময় প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বল মাহাত তাদের পাশে এসে দাঁড়ায়। উজ্জ্বলের সহযোগিতায় তারা ললিতপুরে প্রজ্জ্বলের পৈতৃক বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। যদিও প্রজ্জ্বলের বাবা মা শুরুতে এই বিয়ে মেনে নিতে পারেননি, তবুও এক ছাদের নিচে থাকা শুরু করার পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে থাকে। এরপরে সংসার চালানোর জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর লড়াই শুরু করে তারা। এরপরে প্রজ্জ্বল একটি নাম করা কোম্পানিতে বেশ ভালো একটি পদে চাকরি পেয়ে যান। এদিকে অঞ্জনাও ঘরে বসে থাকতে চাননি, তিনি ছিলেন আত্মনির্ভরশীল। শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আলোচনার পর তাদেরই সম্মতিতে বাড়ির খুব কাছেই অঞ্জনা একটি ছোট্ট বিউটি পার্লার খোলেন। আর অল্প দিনের মধ্যেই অঞ্জনার পার্লারটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। একদিকে প্রজ্জ্বলের অফিসের কাজের উন্নতি, অন্যদিকে অঞ্জনার পার্লারের আয়, সব মিলিয়ে তাদের অভাবের সংসারটা যেন ধীরে ধীরে সচ্ছলতার মুখ দেখতে শুরু করে। তাদের দেখে মনে হচ্ছিল ভালোবাসার লড়াইয়ে তারা হয়তো জয়ী হতে চলেছে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তখন আড়াল থেকে তাদের জন্য অন্য এক চিত্রনাট্য লিখছিল। বিয়ের শুরুতে যে ঝড় উঠেছিল, সময়ের সাথে সাথে সেটা যেন একটু স্থিমিত হয়ে উঠতে শুরু করলো। 2017 সালের মাঝারি সময়ের দিকে এসে দেখা যায় অঞ্জনার অদম্য ইচ্ছা আর তার ধৈর্যের কাছে দুই পরিবারের জেদ হার মানতে শুরু করেছে। অঞ্জনা কেবল প্রজ্জ্বলের মন জয় করেননি, বরং তার ব্যবহার আর বুদ্ধিমত্তা দিয়ে শ্বশুরবাড়ির মানুষের মনেও জায়গা করে নিতে শুরু করেছিলেন। দীর্ঘদিনের সেই তিক্ততা ভুলে অঞ্জনার বাবার বাড়ির সাথেও তার শ্বশুর বাড়ির সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠতে শুরু করে। দুই পরিবারের বড়রা একে অপরের মুখোমুখি হলেন এবং বৈবাহিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। এই সময় অঞ্জনার চোখে মুখে ছিল এক পরম তৃপ্তি। কিন্তু অঞ্জনার জীবনের সবচেয়ে বড় মোড় আসে তখন, যখন তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে শুরু করেন। ঘরের কাজ করার পাশাপাশি অঞ্জনা যখন টিকটকে ছোট ছোট ভিডিও বানাতে শুরু করেছিলেন, তখন তিনি তার সৌন্দর্য ও অসাধারণ ব্যক্তিত্বের কারণে খুব অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পান। হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করতে শুরু করে। টিকটকের এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তাই অঞ্জনার সামনে খুলে দেয় এক নতুন দরজা। নেপালের নামকরা ফ্যাশন হাউসগুলো থেকে তার কাছে মডেলিংয়ের প্রস্তাব আসতে শুরু করে। ছোটবেলার সেই সুপ্ত স্বপ্ন, মডেল হওয়ার ইচ্ছা, অবশেষে বাস্তবে রূপ নিতে থাকে। শ্বশুরবাড়ির মানুষও তাকে বাধা দেননি, বরং এই সাফল্যে তাকে সমর্থন করেছিলেন। অঞ্জনার বিউটি পার্লারের কাজের সাথে এবার যুক্ত হয় মডেলিংয়ের ব্যস্ততা। একের পর এক ফটোশ্যুট আর ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে তিনি নিজের একটি শক্ত পরিচয় গড়ে তোলেন। আর ললিতপুরের সেই বাড়ি থেকেই চলত তাদের আগামীর প্রস্তুতি। প্রজ্জ্বল এবং অঞ্জনা সিদ্ধান্ত নিয়েছিলেন উন্নত জীবনের আশায় এবং ক্যারিয়ারের আরও ভালো সুযোগের জন্য তারা দেশের বাইরে, সম্ভবত কানাডায় পাড়ি দেবেন। এই লক্ষ্যেই তারা একটু একটু করে টাকা জমাতে শুরু করে। কিন্তু এই সাজানো গোছানো সুখী সংসারের আড়ালেই ডানা বেঁধেছিল এক গভীর ষড়যন্ত্র। অঞ্জনার এই অভাবনীয় সাফল্য আর আধুনিক জীবনযাপন আর দুই পরিবারের মধ্যে তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তায় একজনের চোখে বিষের মতো লাগছিল। তিনি হলেন প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বলের স্ত্রী। উজ্জ্বলের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে একদম নিজেদের জাতের ভিতরে। তার মনে সারাক্ষণ এই ক্ষোভ কাজ করত যে অঞ্জনা অন্য জাতের মেয়ে হয়েও কেন এই পরিবারের এত সম্মান আর ভালোবাসা পাচ্ছে। উজ্জ্বলের স্ত্রী শুরু থেকেই অঞ্জনাকে আর চোখে দেখতেন। অঞ্জনার আধুনিক পোশাক, তার মডেলিং এবং টিকটকের সেই জনপ্রিয়তা, সবকিছুই নিয়েই তিনি আড়ালে আজে বাজে কথা বলতেন। সুযোগ পেলেই তিনি উজ্জ্বলের কানেও অঞ্জনার বিরুদ্ধে বিষ ঢালতেন। তিনি অভিযোগ করতেন যে অঞ্জনা নাকি তাদের বংশের মর্যাদা নষ্ট করছে। এই মানসিক দ্বন্দ্ব আর অভিজাতগত শ্রেষ্ঠত্বের অহংকার থেকেই অঞ্জনার সাথে তার এক নীরব মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়। অঞ্জনা বুঝতে পেরেছিলেন যে তার জায়ের সাথে তার সম্পর্কটা মোটেও সহজ নয়। বেশ কয়েকবার ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে তিক্ততাও তৈরি হয়, কিন্তু অঞ্জনা ছিলেন অত্যন্ত সহনশীল। তিনি ভেবেছিলেন তারা তো খুব শীঘ্রই কানাডায় চলে যাবে, তাই এই সামান্য পারিবারিক অশান্তি নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। অবশ্য তিনি জানতেন না এই সাফল্য উজ্জ্বলের পরিবারের ভেতরে একটা ভয়াবহ ঘৃণা আর আক্রোশের আগুন জ্বেলেছে। তারা যখন বিদেশে যাওয়ার জন্য ব্যাগ গোছানোর কথা ভাবছিল, তখন বাড়ির ভিতরে অন্য কেউ অঞ্জনার স্বপ্নগুলোকে চিরতরে শেষ করে দেওয়ার একটা নীল নকশা তৈরি করছিল।
এবার আসে সেই অভিশপ্ত দিন 19শে মে 2019। অঞ্জনার বাবার বাড়িতে তখন দুপুরের কাজ প্রায় শেষের পথে এগোচ্ছিল। হঠাৎ করেই অঞ্জনার শ্বশুর বাড়ি থেকে একটি ফোন কল আসে। ফোনের ওপাশে ছিলেন অঞ্জনার শাশুড়ি পুষ্পা মাহাত। তার কণ্ঠস্বর তখন আতঙ্কে কাঁপছিল। তিনি শুধু এতটুকুই বলতে পেরেছিলেন, আপনারা দ্রুত চলে আসুন, বাড়িতে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই খবরটা শোনার পর অঞ্জনার পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কোনো কিছু না ভেবেই অঞ্জনার বাবা মা এবং পরিবারের সদস্যরা দ্রুত ললিতপুরের দিকে রওনা দেন। কিন্তু নেপালের সেই ব্যস্ত রাস্তার ট্রাফিক জ্যাম আর মনের চরম অস্বস্তির কারণে তাদের সেখানে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। এরপরে তারা যখন অঞ্জনার শ্বশুরবাড়ির গেটের সামনে পৌঁছালেন, তারা দেখতে পান সেখানে পুলিশের গাড়ি আর উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে আছে। এরপরে অঞ্জনার বাবা যখন টলমলো পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় এবং ওপরে গিয়ে অঞ্জনার ঘরের দরজাটা খোলে, তখন সামনের দৃশ্য দেখে তিনি এক মুহূর্তের জন্য সেই ঘরের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারেননি। পুরো ঘরটা যেন একটা নির্মম কসাইখানায় পরিণত হয়েছে। অঞ্জনার সেই সুন্দর শরীরটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে আছে। একটি হাত, একটি পা আলাদা হয়ে মাটিতে পড়ে আছে। বিছানা থেকে শুরু করে মেঝে পর্যন্ত চারিদিকে শুধু টাটকা রক্তের স্রোত ছড়িয়ে রয়েছে। নিজের আদরের মেয়ের এই বিভৎস আর হৃদয় বিকার দশা দেখে অঞ্জনার বাবা ও মা এবং ভাই বোনেরা সেখানে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়েন। তারা কল্পনাও করতে পারেননি যে মেয়েটিকে ভালোবেসে বিশ্বাস করে তারা এই বাড়িতে পাঠিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই মেয়েকেই এভাবে নিথর এবং ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে হবে। এবং এর কিছু সময় পরেই পুলিশ চলে আসে এবং বাড়ি থেকে সেই পৈশাচিক খুনিকে হাতকড়া পরিয়ে বাইরে বের করে নিয়ে যায়। আপনারা কি মনে করতে পারছেন? ভিডিওর একদম শুরুতেই আমি আপনাদের এই ব্যাপারে বলেছিলাম কিভাবে উজ্জ্বল মাহাত তার নিজের মায়ের সামনে রক্তমাখা খুরকি হাতে দাঁড়িয়েছিল এবং সম্পূর্ণ নির্লিপ্তভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। হ্যাঁ, সেই খুনিকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায় ঠিকই, কিন্তু অঞ্জনার পরিবারের সেই বুক ফাটা হাহাকার আর তাদের নিদারুণ কষ্টের কোনো শেষ ছিল না। এরপর ললিতপুর থানার সেই অন্ধকার জেরা কক্ষে যখন উজ্জ্বল মাহাতকে বসানো হলো, তখন তার পাথরের মতো নিথর চেহারা দেখে অভিজ্ঞ পুলিশ অফিসাররাও এক মুহূর্তের জন্য থমকে যায়। তার চোখে কোনো অনুশোচনা নেই কোনো ভয়। কিন্তু যখন সে মুখ খুলতে শুরু করলো, তখন বেরিয়ে এলো এক শিক্ষিত এবং দক্ষ মানুষের মানসিকভাবে ভেঙে পড়ার এক করুণ ভয়াবহ ইতিহাস। তদন্তে জানা যায় উজ্জ্বল মাহাত আসলে কোনো সাধারণ অপরাধী ছিলেন না। তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী সাউন্ড ইঞ্জিনিয়ার। শব্দের সূক্ষ্ম কারুকাজ নিয়ে তার ক্যারিয়ার গড়ে উঠেছিল। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে তার নিজের কানেই বড় ধরনের সমস্যা দেখা দেয়। যে কান দিয়ে তিনি সুর আর শব্দ চিনতেন, সেই কানই যখন তাকে ধোঁকা দিতে শুরু করলো, তখন বাধ্য হয়েই তাকে তার স্বপ্নের চাকরিটি ছেড়ে দিতে হয়। একজন সফল পেশাদার মানুষ থেকে রাতারাতি তিনি ঘরে বসে থাকা এক বেকার যুবকে পরিণত হন। ঠিক এই সময়েই তার চোখের সামনে তার ছোট ভাই প্রজ্জ্বল এবং অঞ্জনার জীবনটা ঠিক উল্টো ছিল। প্রজ্জ্বল তার কাজে সফল হচ্ছিল আর অঞ্জনা মডেলিং এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে ছিল। একই ছাদের নিচে একজনের স্বপ্নভঙ্গ আর অন্যজনের সাফল্যের জয়গান। এই জিনিসটাই উজ্জ্বলের মনে ধীরে ধীরে এক গভীর হীনমন্যতা তৈরি করেছিল। তবে এই বিষাক্ত পরিবেশকে আরো জটিল করে তুলেছিল পারিবারিক কিছু মানসিক টানাপোড়েন। সত্যি কথা বলতে, একটি যৌথ পরিবারে যখন একজন খুব সফল হয় আর অন্যজন পিছিয়ে পড়ে, তখন সামান্য ঈর্ষা বা হিংসা হওয়াটা হয়তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। উজ্জ্বলের স্ত্রীও হয়তো নিজের স্বামীর এই পিছিয়ে পড়া অবস্থা দেখে মনে মনে কিছুটা ক্ষোভ এবং আক্রোশ পুষে রেখেছিলেন। তিনি হয়তো মাঝে মধ্যেই অঞ্জনার আধুনিক জীবনযাপন বা তার সাফল্য নিয়ে উজ্জ্বলকে কিছু কথা শোনাতেন। কিন্তু সমস্যাটা সেখানেই, কারোর মনে জমতে থাকা সামান্য হিংসা যখন অন্য কারোর মাথায় গিয়ে বাসা বাঁধে, তখন তার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তার আন্দাজ হয়তো উজ্জ্বলের স্ত্রীও করতে পারেনি। উজ্জ্বল নিজের ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করার বদলে অঞ্জনার উজ্জ্বল ভবিষ্যৎকে নিজের চক্ষুশূল বানিয়ে ফেললেন। উজ্জ্বলের মাথায় জেদ চেপে বসল যখন তিনি জানতে পারলেন যে অঞ্জনা আর প্রজ্জ্বল চিরতরে
কানাডায় শিফট হয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তার মনে হতে লাগলো এই অঞ্জনাই আসলে তার ভাইকে তার থেকে আর তার পরিবার থেকে চিরতরে ছিনিয়ে নিতে চাচ্ছে। একদিকে নিজের ক্যারিয়ার হারিয়ে ফেলার যন্ত্রণা, অন্যদিকে ভাইকে হারিয়ে ফেলার আতঙ্ক, সব মিলিয়ে উজ্জ্বলের অবচেতন মনে অঞ্জনা হয়ে উঠলেন তার সমস্ত সমস্যার মূল কারণ। আইন হয়তো উজ্জ্বলের স্ত্রীকে এই খুনের জন্য সরাসরি দায়ী করেনি, কারণ খুররিটা উজ্জ্বলের হাতেই ছিল। কিন্তু ওই বদ্ধ ঘরের ভেতরে দিনের পর দিন চলতে থাকা সেই মানসিক চাপ আর ঈর্ষার বিষ বাষ্পই উজ্জ্বলকে এক দক্ষ ইঞ্জিনিয়ার থেকে একজন নৃশংস খুনিতে রূপান্তর করেছিল। সেদিন দুপুরে যখন বাড়ির সবাই অঘরে ঘুমাচ্ছিলেন বা কাজে ব্যস্ত ছিলেন, তখন উজ্জ্বল ঠিক করে ফেললেন অঞ্জনার এই জয়যাত্রা তিনি আর সহ্য করবেন না। কানাডায় যাওয়ার উড়ান ধরার আগেই অঞ্জনার জীবনের ডানা দুটো চিরতরে কেটে দেওয়ার জন্য পৈশাচিক পরিকল্পনা করে ফেললেন। তদন্তে যখন উজ্জ্বল সেই দুপুরের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তখন তার শান্ত গলার কথাগুলো শুনে পাথর হয়ে গিয়েছিল পুলিশও। 9 মে 2019, ঘড়িতে তখন দুপুর প্রায় 1:30। ললিতপুরের সেই বাড়িতে অঞ্জনার স্বামী প্রজ্জ্বাল তখন অফিসে। বাড়িতে শুধু ছিলেন অঞ্জনার শাশুড়ি এবং উজ্জ্বল। অঞ্জনা তখন নিজের ঘরেই ছিলেন। সাধারণত তিনি নিজের ঘরের দরজা সবসময় ভেতর থেকে বন্ধ রাখতেন, কিন্তু সেই দুপুরের কোনো অজ্ঞাত কারণেই তিনি দরজাটা লক করতে ভুলে গিয়েছিলেন। উজ্জ্বল বাড়ির বারান্দা থেকে লক্ষ্য করলেন যে অঞ্জনা জল খাওয়ার জন্য নিচে নামছিলেন এবং জল না পেয়ে আবার নিজের ঘরে ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ফোন দেখছিলেন। অঞ্জনার সেই অসতর্ক মুহূর্তটাই ছিল উজ্জ্বলের কাছে তার দীর্ঘদিনের জমানো আক্রোশ মেটানোর মোক্ষম সুযোগ। এরপরে উজ্জ্বল প্রথমে তার নিজের ঘর থেকে একটি ছোট খুররি বের করেন, কিন্তু দরজার সামনে গিয়ে তার মনে হয় এই ছোট অস্ত্রটি দিয়ে হয়তো অঞ্জনার প্রাণ কেড়ে নেওয়া সহজ হবে না। তাই তিনি ফিরে গিয়ে তার বাবার ঘর থেকে একটি বিশাল আকৃতির ধূরপিনে খুররি নিয়ে আসেন। এরপরে খুব সতর্কভাবে বিড়ালের মতো নিঃশব্দে উজ্জ্বল অঞ্জনার ঘরে প্রবেশ করেন। অঞ্জনা তখন বিছানায় শুয়ে বিভোর হয়ে নিজের ফোনে মগ্ন ছিলেন। তিনি একদম বুঝতেও পারেননি যে তার মাথার কাছে যমদূত এসে দাঁড়িয়েছে। হঠাৎ উজ্জ্বলের সেই দানবীয় আক্রমণ। প্রথম আঘাত করার সাথে সাথেই অঞ্জনার ফোনটি ছিটকে পড়ে যায়। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় অঞ্জনা তার বাঁ হাতটি সামনে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু খুররির ধার এতটাই তীব্র ছিল যে অঞ্জনার সেই হাতটি শরীর থেকে প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। অঞ্জনা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, হাত পা ছুঁড়ে বাঁচার আকুতি করছিলেন, কিন্তু উজ্জ্বলের মাথায় তখন খুনের নেশা চেপে বসেছে। অতিরিক্ত রক্তক্ষরণ আর অসহ্য যন্ত্রণায় অঞ্জনা কিছুক্ষণের মধ্যেই বিছানায় জ্ঞান হারিয়ে ফেললেন। কিন্তু উজ্জ্বল এখানেই থেমে যায়নি। তার মনে এক প্রবল ভয় কাজ করছিল। যদি অঞ্জনা বেঁচে যায়, যদি সে জ্ঞান ফিরে পেয়ে সবাইকে উজ্জ্বলের ওই পৈশাচিক রূপের কথা বলে দেয়। এই চিন্তা থেকেই জ্ঞান হারানো অঞ্জনার নিথর শরীরের উপর উজ্জ্বল পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। সেই বড় খুররি দিয়ে সে অঞ্জনার উপর প্রায় 20 থেকে 25 বার পাতে থাকেন। প্রতিটি আঘাত ছিল লক্ষ্যভেদী এবং নৃশংস। তিনি অঞ্জনার গলা এবং শরীরের বিভিন্ন অংশে এত জোরে করেন যে তার মাথাটি ধড় থেকে প্রায় আলাদা হয়ে যায়। রক্তের বন্যায় ভিজে যায় বিছানা। অঞ্জনার যে মডেল হওয়ার স্বপ্ন ছিল, যে কানাডায় যাওয়ার রঙিন দিনগুলোর কথা সে ভাবতে শুরু করেছিল, উজ্জ্বলের সেই 25টি পৈশাচিক আঘাত অঞ্জনার সমস্ত স্বপ্ন আর প্রাণ স্পন্দনকে চিরতরে স্তব্ধ করে দিয়েছিল। কয়েক মিনিটের ব্যবধানে ললিতপুরের সেই উজ্জ্বল নক্ষত্রটি চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমালো। অঞ্জনা লামার এই নৃশংস হত্যাকাণ্ডের পর গোটা নেপাল তাকিয়েছিল আদালতের রায়ের দিকে। পুলিশের জেরার মুখে উজ্জ্বল মাহাত নিজের অপরাধ স্বীকার করলেও পরে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। কিছু রিপোর্ট অনুযায়ী জানা যায় উজ্জ্বল নাকি দীর্ঘদিন ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন এবং গত কয়েক মাস ধরে তিনি নিয়মিত ওষুধ নিচ্ছিলেন। কিন্তু এই মানসিক দশা কি একজন নিরপরাধ মানুষকে খুনের লাইসেন্স দিতে পারে? অবশ্য আদালত তা মনে করেননি। সব তথ্য প্রমাণ এবং উজ্জ্বলের নিজের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু আপনারাই বলুন,
অঞ্জনাকে এভাবে চলে যেতে হলো কেন? তাকে হত্যা করার কি কোনো আদেও যৌক্তিক কারণ ছিল? যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তবে দেখব উজ্জ্বলের মনে অঞ্জনার প্রতি যে ঈর্ষা বা হিংসা কাজ করছিল। এমন পারিবারিক ঝামেলা বা মান অভিমান কম বেশি প্রায় প্রতিটি ঘরেই থাকে, কিন্তু এই সামান্য হিংসে মেটানোর জন্য কাউকে এমনভাবে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে? যদি এই কারণে মানুষকে হত্যা করতে হয় তবে হয়তো আজকের দিনে পৃথিবীতে প্রতিটি ঘরেই একটি করে লাশ পড়বে। এই ভিডিওর শেষ ভাগে এসে আমি আপনাদের একটা বিশেষ অনুরোধ করতে চাই। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের সমাজে বা পরিবারে বসবাস করতে গেলে একটু ঈর্ষা বা হিংসা হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমাদের বুঝতে হবে যে সব কথা যেমন সবার সামনে বলা ঠিক নয়, তেমনি সব কথা সবসময় সমানভাবে নেওয়াটাও ঠিক নয়। আজকের এই ঘটনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের ক্ষোভকে নিয়ন্ত্রণে রাখা এবং পরিবারের সদস্যদের মানসিক অবস্থার প্রতি যত্নশীল হওয়া। মনে রাখবেন, আপনার বলা প্রতিটি কটু কথা বা মনে পুষে রাখা সামান্য হিংসা অন্য কারোর সাজানো সংসারকে ধ্বংস করে দিতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিও আর খুব বেশি লম্বা করলাম না, ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।